এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। অপারেশন ট্রু প্রমিস ইসরায়েলের জন্য কৌশলগত পরাজয় ডেকে এনেছে, সশস্ত্র বাহিনী দিবসে প্রেসিডেন্ট রাইসির মন্তব্য। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সেরা উপায়, বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশে সকল গুমের ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে, অভিযোগ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। নরেন্দ্র মোদী দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ১৫০ আসনও পাবে না, রুহুল গান্ধীর মন্তব্য। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার মাধ্যমে দখলদারদের জন্য শুধু কৌশলগত পরাজয় হয়নি, বরং তেল আবিবের জন্য বিপর্যয় ডেকে এনেছে। এতে আঞ্চলিক যেসব দেশ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা নিরুৎসাহিত হবে। প্রেসিডেন্ট রাইসি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের পরাজয় ছিল গোয়েন্দা, নিরাপত্তা এবং সামরিক দিক দিয়ে, তবে সর্বোপরি এই হামলা ছিল তাদের জন্য কৌশলগত বিপর্যয়। কিছু দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিল, কিন্তু তারা নিজেরাই এখন নিজেদের জনগণের দৃষ্টিতে অপমানিত। এটা ইসরায়েলের জন্য কৌশলগত ব্যর্থতা। আজ ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। দিবসটি উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখা সামরিক কুচকাওয়াজ এবং অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রেসিডেন্ট রাইসি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে নিরাপত্তা, শান্তি এবং সার্বভৌমত্ব নিশ্চিত করেছে এবং তারা সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য। তিনি বিদেশি শক্তির উপর নির্ভর না করে নিজেদের সক্ষমতার উপর নির্ভর করার জন্য আঞ্চলিক ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইরান অপারেশন ট্রু প্রমিজের মাধ্যমে ইসরায়েলের অপরাজয় থাকার মিথ ভেঙে দিয়েছে এবং প্রমাণ করেছে দখলদার এই শক্তি মাকড়সার জালের মতো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের কৌশলী এবং বুদ্ধিমান জবাব ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। গতকাল প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির সঙ্গে ফোনালাপে পুতিন এই মন্তব্য করেন। তিনি বলেন, যে অপরাধ সংঘটিত হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার প্রতিক্রিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরান যা করেছে তা ছিল আগ্রাসীকে শাস্তি দেওয়ার সর্বোত্তম উপায়। এই প্রতিক্রিয়ার মধ্যে ইরানের রাজনীতিবিদদের কৌশলী এবং যৌক্তিক পদক্ষেপের দিকটি ফুটে উঠেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, দামেস্কে ইরানি কনসুলেটের বিরুদ্ধে ইসরায়েল সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ড সব আন্তর্জাতিক মান ও নিয়মের পরিপন্থী। তিনি এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা এবং কিছু পশ্চিমা দেশের কঠোর সমালোচনা করেন। পুতিন বলেন, আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভ। ফোনালাপে প্রেসিডেন্ট রাইসি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দেব বৃহত্তর শক্তির সাথে, এবং তা হবে আগের প্রক্রিয়ার চেয়ে বিস্তৃত এবং বেদনাদায়ক। ইহুদিবাদী ইসরায়েলের প্রতি তেহরানের প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে ছিল উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের সামরিক বাহিনী অত্যন্ত নিখুঁত এবং হিসেবি জবাব দিয়েছে। তিনি বলেন, সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে ইহুদিবাদী ইসরায়েলের যে উৎস থেকে হামলা চালানো হয়েছে সেই সামরিক ও গোয়েন্দা ঘাঁটিগুলোতে ইরানের সেনারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গতকাল শেষ বেলায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়ার সাথে ফোনালাপে এই কথা বলেন আমির আবদুল্লাহিয়ান। দুই মন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা করেন। আমির আবদুল্লাহিয়ান জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে জানান যে ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধ করেছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আওতায় নিখুঁত এবং হিসেবি ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলের যেসব ঘাঁটি ইরানি কনসুলেট ভবনে হামলার সাথে জড়িত ছিল, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেই সব জায়গায় হামলা চালানো হয়েছে। ইরানি কনসুলেট ভবনে হামলার বিরুদ্ধে জাপানের সুস্পষ্ট অবস্থান এবং নিন্দার কথা উল্লেখ করে ইয়োকো কামিকাওয়া বলেন, জাপান বিশ্বাস করে কূটনৈতিক মিশনগুলোতে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে কোনো ধরনের সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। জাপানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক উত্তেজনা নিরসন ও স্থিতিশীলতা রক্ষার জন্য সব পক্ষকে সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ইরান এই হামলা করেছে। গতকাল তুরস্কের মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে দেয়া ভাষণে এরদোগান কথা বলেন। তিনি বলেন, গত শনিবার যে হামলার ঘটনা ঘটেছে তা শূন্যতার মাঝে দেখা অন্যায় হবে। 13 এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা দেখা দিয়েছিল তার জন্য প্রধানত এক ব্যক্তি দায়ী, তিনি হলেন নেতানিয়াহু এবং তার খুনে প্রশাসন। এরদোগান বলেন, 7 অক্টোবর থেকে ইসরায়েল সরকার বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা যায়। ইসরায়েল সরকার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে। এই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করেই ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে। এ বিষয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেন এরদোগান। তিনি বলেন, এ বিষয়ে আমরা পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী নীতি দেখেছি। ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তারা কোনো কথা বলেনি, কিন্তু ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তখন দ্রুতই তারা তার নিন্দা জানিয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুমের বুধবার 12 বৎসর পূর্ণ হল। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন তার স্ত্রী, সন্তান, পরিবার সহ দেশের অগণিত নেতাকর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে 2012 সালের 17 এপ্রিল মধ্যরাতে রাজধানীর বনানীর 2 নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি চালক আনসার আলী সহ তুলে নিয়ে যায় ইলিয়াস আলীকে। এরপর গাড়িটি পাওয়া গেলেও হদিস মেলেনি তাদের। এই কথা আজ জনগণের সামনে স্পষ্ট যে এই ফ্যাসিবাদী সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের আগে দেশীয় রাজনীতির পারদক্রমেই চলছে একে অপরকে পাল্টা আক্রমণের পালা। এবার ইন্ডিয়া ব্লকের অন্যতম অংশীদার তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন। মোদীর সাম্প্রতিক সাক্ষাৎকারকে স্ক্রিপ্টেড এবং ফ্লপ শো বলে উল্লেখ করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, গোটা দেশ জানে যে প্রধানমন্ত্রী মোদী দুর্নীতিতে চ্যাম্পিয়ন। একই সঙ্গে রাহুল গান্ধী দাবি করেছেন, আসন্ন নির্বাচনের লড়াইয়ে বিজেপি 150 আসনও পেরোতে পারবে না। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও ঘটনাবলী মূল্যায়ন করছে। ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে এসব দেশের নেতারা টেলিফোনে কথা বলেছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোন আলাপে বেশ কয়েকটি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন। ফোন আলাপে দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা এবং উত্তেজনা ছড়িয়ে পড়া এবং বিপজ্জনক যুদ্ধ ঠেকানোর উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে গতকাল কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল সানি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলেন। এ সময় তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেখানে গাজা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি এবং আরব লীগের সদস্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন বিষয়ক ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান বলেছেন, সম্প্রতি ওমান সাগর থেকে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন যে জাহাজ আটক করা হয়েছে তা প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবেই করা হয়েছে। আজ ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের একথা বলেন। গত কয়েকদিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্পেশাল নেভাল ফোর্স ইসরায়েলি মালিকানাধীন এমএসসি আরিয়েস নামে একটি কার্গো জাহাজ আটক করে এবং ইরানের পানি সীমায় নিয়ে আসে। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এই কাজ করা হয়েছে বলে মোহাম্মদ দেহকান জানান। তিনি বলেন, দখলদার ইসরায়েল সরকারের বিভিন্ন কার্যক্রম ইরানকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ডেপুটি প্রেসিডেন্ট জানান, ইসরায়েল ইরানি কনসুলেটে যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেয়ার কথা ভাবছে না তেহরান। গত 1 এপ্রিল ইহুদিবাদী ইসরায়েল দামেস্কে ইরানি কনসুলেট ভবনে হামলা চালায়। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসরায়েল সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসে হামলা চালানোর পরও জাপান সরকার এর নিন্দা জানাতে ব্যর্থ হয়। জাপানের মতো একটি ঐতিহ্যবাহী জাতির এমন আচরণের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ। জাপানের পররাষ্ট্রমন্ত্রী বিস্ময়করভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার জন্য তেল আবিবের নিন্দা করার পরিবর্তে বরং ইসরায়েলের আগ্রাসনের জবাবে বৈধ অধিকার হিসেবে ইরানের হামলার নিন্দা করেছেন। এ সংক্রান্ত আলোচনায় আমরা ইরানের ব্যাপারে জাপান সরকারের সাম্প্রতিক 4টি বিস্ময়কর আচরণ ও নীতির বিষয়টি পর্যালোচনা করব, যা কিনা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। এসব আচরণ থেকে জাপান সরকারের মধ্যে আতঙ্ক ও অসততার বিষয়টি প্রকাশ পেয়েছে। প্রথমত, সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা না করা। গত 1 এপ্রিল ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরান দূতাবাসের কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের শীর্ষ 2 সামরিক কমান্ডার সহ 7 জনকে শহীদ করেছিল। এই ঘটনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার সাথে তাল মিলিয়ে ইসরায়েলি ওই পদক্ষেপের নিন্দা জানাতে অস্বীকৃতি জানায়। অথচ দূতাবাসে ইসরায়েলের ওই আগ্রাসন ছিল ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাপান এমন সময় ইরানের বিরুদ্ধে এই বিস্ময়কর অবস্থান নিল যখন জাতিসংঘের ঘোষণাপত্রে
দূতাবাসে হামলাকে নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়া সহ পাশ্চাত্যের 3টি দেশ অর্থাৎ আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ছাড়া অন্য প্রায় সব দেশ ইরান দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইসরায়েলি হামলার জবাবে ইরানের আইনি পদক্ষেপের নিন্দা করা। আশ্চর্যের বিষয় হচ্ছে যখন ইরান ইসরায়েলের আগ্রাসনের জবাব দেওয়ার জন্য জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বৈধ অধিকার হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, তখন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া বলেছেন জাপান ইরানের এ পদক্ষেপের নিন্দা জানায়। অথচ জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদ অনুসারে এই সংস্থার কোন সদস্য দেশের বিরুদ্ধে সশস্ত্র হামলা হলে ওই দেশটি এই অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষা করতে পারবে। তার মানে তার আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অধিকার থাকবে। তৃতীয় বিষয়টি হচ্ছে পারমাণবিক বোমা মেরে জাপানিদের হত্যা ও অপমানের পরও আমেরিকার আইন প্রণেতাকে নিন্দা ও প্রতিবাদ জানাতে জাপান সরকারের ব্যর্থতা। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে মার্কিন আইন প্রণেতা টিম ওয়ালবার্গের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে আমেরিকার পারমাণবিক বোমা হামলার কথা উল্লেখ করে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য টিম ওয়ালবার্গ সম্প্রতি গাজায় পারমাণবিক হামলার আহ্বান জানিয়েছিলেন। তিনি এও বলেছিলেন আক্রমণটি নাগাসাকি এবং হিরোশিমার মতো হওয়া উচিত, তাড়াতাড়ি শেষ করো। আর চতুর্থ বিষয়টি হচ্ছে লাখ লাখ জাপানিদের হত্যাকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আমেরিকায় মার্কিন সেনাদের কবরস্থানে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরা হচ্ছে সেই সব সৈন্য যারা 2,20,000 জাপানিকে এক মুহূর্তের মধ্যে পরমাণু বোমা মেরে তাদেরকে ছাই ভস্মে পরিণত করেছিল। মজার বিষয় হলো এরপর তিনি খুশি বোধ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ককে অসামান্য বলে উল্লেখ করেন। পরিশেষে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের মূল উদ্দেশ্য জাপানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, যাতে তাদের উপর কোনো নীতি চাপিয়ে দেয়া যায়, তা যদি সে দেশের বিরুদ্ধেও যায় কিংবা আন্তর্জাতিক রীতিরও লঙ্ঘন হয়। যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।